সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভাষার নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণ ও পর্যালোচনার অনুষ্ঠান নিউজ অ্যান্ড ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি রিশান নাসরুল্লাহ। দর্শক, এই অনুষ্ঠানে আমরা গেল দিনের উল্লেখযোগ্য সংবাদ সহ সমসাময়িক নানা বিষয় নিয়ে পর্যালোচনা করে থাকি। আর সেই পর্যালোচনায় অংশ নিতে আমার সঙ্গে দুজন অতিথি রয়েছেন। তারা হলেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফুদ্দিন বকুল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক বিএনপি, এবং শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনায় যাবো, তবে আলোচনায় যাবার আগে আমরা একটু গেল দিনের উল্লেখযোগ্য সংবাদগুলো জেনে নেই। গেল দিনের উল্লেখযোগ্য সংবাদগুলোর মধ্যে রয়েছে নাজুক সময়ে বাংলাদেশের পাশে থাকতে বিশ্ব সম্প্রদায়কে আহ্বান গুতেরেসের, বিভিন্ন দলের সাথে সংস্কার নির্বাচন, গণহত্যার বিচার নিয়ে আলোচনা, দ্রুত সংস্কারে নির্বাচনের তাগিদ মির্জা ফখরুলের, বিএনপিকে চাঁদাবাজ অপবাদ দেওয়ার নোংরা রাজনীতি বন্ধের আহ্বান মির্জা আব্বাসের, জুলাই বিপ্লব নিয়ে মিথ্যাচার শুরু হয়েছে বলেছেন আইন উপদেষ্টা, সংস্কারের মাধ্যমে আন্দোলনের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছানো সম্ভব মন্তব্য উপদেষ্টা আসিফের, ধর্ষণ বিরোধী গণমিছিলের বদলে বাম দলগুলোর শহীদ মিনারে সমাবেশ, ইনকলাব মঞ্চকে মাঝপথে পুলিশের বাধা, দৃষ্টান্তমূলক শাস্তি না হয় ধর্ষণের মতো অপরাধ বাড়ছে বলেছেন জামায়াতের আমির। এই ছিল মোটা দাগে উল্লেখযোগ্য সংবাদ। আমরা একটু সমসাময়িক যে বিষয়টি আপনাকে দিয়ে শুরু করতে চাই, সেটি হচ্ছে জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফর, এবং সেখানে গতকালকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তার আলোচনা হয়েছে, এবং তিনি বাংলায় যেটি নাজুক সময় তিনি বলছেন, অর্থাৎ গণ অভ্যুত্থান পরবর্তী যে সময়, সেই সময়টাতে আসলে বিশ্ব সম্প্রদায়কে বাংলাদেশের পাশে থাকার আহ্বান, একই সঙ্গে রোহিঙ্গা সংকট নিয়েও কথা বলেছেন। এই গুতেরেসের এই সফরকে কিভাবে বিবেচনা করবেন একজন রাজনীতিবিদ হিসেবে? জি, ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে বাংলা মিশনের দর্শক শ্রোতাদেরকে। আসলে আজকের দিনটা একটু বিশেষ দিনই, বিশেষ করে আমাদের জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আসার পর কয়েকটা ভিজিট দিয়েছেন, এবং উনি যে বক্তব্য রেখেছেন সে আলোকে যদি আমাদের সবার ঐক্যমত হয় এবং দেশের আর্থসামাজিক প্রেক্ষাপটটা আবার ভালো হয়, তো সবাই আমরা আশাবাদী যে ওনার আসার পর যে সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে এই বিষয়গুলো অবশ্যই যুগোপযোগী। এবং এখানে জুলাই বিপ্লবের পর ছাত্র জনতা যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল, আর তার পরবর্তীতে যদি সেটার সুন্দর একটা প্রতিফলন ঘটে, যে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন যদি হয়, তো সেই ক্ষেত্রে মনে করেন সেটা আনতে গেলেও সবার ঐক্যবদ্ধ থাকা দরকার আছে। এবং যে কোনো কিছু ক্ষেত্রে আমরা জানি যে পজিটিভ নেগেটিভ কিছু থাকেই, তবে ওনার পক্ষ থেকে বিশ্ব দরবারে সবার কাছে একটা আহ্বান জানিয়েছেন যাতে করে সবাই বাংলাদেশের পাশে থাকে। তো আমি ধন্যবাদ জানাই জাতিসংঘের মহাসচিবকে আমাদের দেশে ওনার আসার জন্যে এবং সে ওনার বক্তব্যের জন্য। আসলে সত্য যে বাংলাদেশ যে একটা সময় পার করছে, আসলে এই সময়টা অনেক কঠিন পথ, কারণ বাংলাদেশটা এমন একটা জায়গায় শেখ হাসিনা রেখে চলে গেছে, পালিয়েছে এখান থেকে, যে এখানকার অর্থনৈতিক অবস্থা তো আমরা আগে থেকে বলে আসছিলাম যে তার রিজার্ভ কমে যাচ্ছে, চুরি করতে করতে সেটাকে টাকা শূন্য ডলার শূন্য করে ফেলছে। তো সেই সুবাদে দেশের ভিতরে যে লুটতরাজ হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি যে অবনতি হয়েছিল, সমস্ত কিছুর মধ্য দিয়ে যখন না তার পরাজয় হয়েছে জনগণের অভ্যুত্থানের মধ্য দিয়ে, তখন কিন্তু দেশটার মধ্যে দেখেন আপনি জুলাই আগস্ট তার পরবর্তী যে মাসগুলো পার হলো, এই অর্থনৈতিক দিক থেকে কিন্তু এটা বিরাট একটা কঠিন সময়। বেশিরভাগ ব্যবসায়ী ব্যবসা করতে পারছে না, বা তারা ব্যবসা এক্সপানশন করতে পারছে না, বা বিদেশি বিনিয়োগগুলো আসছে না। এখন যদি ওনার আহ্বানে আমাদের পথটা আরও পরিষ্কার হয়, বা বিদেশি নেতৃবৃন্দ যদি আমাদের দিকে তাকায় বা এদেশে ইনভেস্টমেন্ট করতে আসে, তখন আমাদের দেশের ইনভেস্টররা যে আছে তারাও এগিয়ে আসবে। তো এই সব বিষয় নিয়ে আমি মনে করি যে আসলে যেমন সরকারের কিছু দায়িত্ব আছে, দেশের বিজনেসম্যানদেরকে সাথে নিয়ে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করা। আমি আপনাকে যেটা বলবো যে বাইরের লোকজন এসে যত কিছু বলুক না, কিন্তু আমাদের ইন্টারনাল আমাদের বন্ডিং যদি ভালো না থাকে, যদি ঐক্য না থাকে দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য, তাহলে কিন্তু আমরা কিছুই করতে পারবো না। সর্বপ্রথম যে জিনিসটা আসে সেটা আইন শৃঙ্খলা পরিবেশটাকে মানুষের একটা সুফলে নিয়ে উপচে নিয়ে আসা, মবজাসটাকে বন্ধ করা। যখন তখন যা ইচ্ছা তা মন চাই তাই যদি করে ফেলে, তাহলে দেখা গেছে যে বিচার করার সেই সুযোগটাও থাকে না। তো এই সব বিষয়াদি নিয়ে কিন্তু আমাদেরই দেখতে হবে, বাইরে থেকে যারাই বলুক না কেন আমাদেরই দেখতে হবে। দেশের ব্যবসায়ীরা যারা আছে তাদের সুযোগ সুবিধা দেওয়া আমাদেরকে দেখতে হবে। এখন একটা জিনিস মনে করেন, এক একটা সেক্টর যেভাবে চলছে বাংলাদেশে, সেই প্রত্যেকটা সেক্টরের মধ্যে কী কী প্রবলেম লুকায়িত আছে সেগুলো আইডেন্টিফাই করতে হবে। তো সরকারকে ধরেন আমি সাধুবাদ জানাই, সরকার যে কঠিন মুহূর্তে দায়িত্ব নিয়েছে, দায়িত্ব নেওয়ার পর আজ তো আমরা বুক ফুলে কথা বলতে পারি, এমন সাথে কথাই বলতে পারতাম না, তাই না? তো সেই
অবস্থান থেকে আমি মনে করি নেগেটিভ কিছু থাকবে, সেই নেগেটিভ থেকে আমরা পজিটিভে যাব এবং ব্যর্থতা থেকে আমরা সফলতা থেকে এগিয়ে যাব। এবং এখানে শেষ বলে কোনো কথা নেই, আমাদের সফলতা আসবে। তো বিশ্ব নেতৃবৃন্দ যদি আমাদের দিকে সুনজরে তাকায়, বিশেষ করে আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি ভালো হয় আরও, তখন দেখা যাবে যে আমাদের এই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা ভালো হবে, পলিটিক্সটা আরও ভালো হবে। পলিটিক্সের ক্ষেত্রেও যদি আমরা মনে করেন নিজেরা নিজেদের কাঠামো, নিজেদের সংগঠন, এটি নিয়ে আমরা আলোচনা করবো। আমি শরীফের কাছে, শরীফ ভাই, এই গুতেরেসের সফরটা আসলে যেটি নাজুক সময় বলা হচ্ছে, আমরা দুটি বিষয় ধরতে পারি, অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি এবং অর্থনীতির সাথে আসলে আমাদের রোহিঙ্গা সংকটটি রয়েছে, এবং সেই জায়গায় যেহেতু ফান্ড তহবিল বন্ধ হয়ে যাচ্ছে রোহিঙ্গাদের জন্য, সেটি একটি বড় চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য। এই বিষয়গুলো আসলে কিভাবে বিবেচনা করবেন? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, সাথের আলোচককে শুভেচ্ছা। রোহিঙ্গা ইস্যু নিয়ে আমি প্রথমেই বলি, আমার কতগুলো প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স আছে। এই কারণে যে আমি গত 3 বছর আমি কয়েকবার সরাসরি সেখানে গিয়েছি পরিস্থিতিটা একটু বোঝার জন্য। তার আগ পর্যন্ত রোহিঙ্গাদেরকে নিয়ে আমার বেশ কয়েকটা লেখা বেরিয়েছিল বিভিন্ন পত্রপত্রিকায়, এবং আমার মনে আছে সর্বশেষ যে লেখাটা বেরিয়েছিল সমকাল পত্রিকায়, শিরোনামটা ছিল নাফ নদীর ওপারে আহারে। আমি এই অঞ্চলে রোহিঙ্গা ইস্যুতে যে চ্যালেঞ্জগুলো, সেই চ্যালেঞ্জগুলো এবং এর সমাধানের জায়গাগুলো লেখার ভেতর থেকে খোঁজার চেষ্টা করেছিলাম। আমি এই জায়গাটায় দাঁড়িয়ে এখন বলতে পারি, বাংলাদেশের ভবিষ্যতের জন্য, অখণ্ডতার জন্য, সামাজিক স্থিতিশীলতার জন্য সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে রোহিঙ্গা ইস্যু। এখন পর্যন্ত এই বিষয়টা সম্ভবত আমরা অনুধাবন করতে পারছি না, কারণ এর সঙ্গে রিজিওনাল ফোর্সগুলো যেমনি জড়িত, এর সাথে ডোমেস্টিক কতগুলো ফোর্স জড়িত, এর সঙ্গে ইন্টারন্যাশনাল ফোর্স জড়িত। আমেরিকার যে বার্মাকে নিয়ে বার্মা অ্যাক্ট, এর ভেতর থেকে একটা ষড়যন্ত্র এর মধ্যে লুকিয়ে আছে। এবং আপনার মনে থাকার কথা, কয়েক বছর আগে আমেরিকার পার্লামেন্টে একজন সিনেটর একটা প্রস্তাব তুলেছিলেন যে বাংলাদেশের একটি অংশ এবং নাফ নদীর ওপারের একটা অংশকে মিলে রোহিঙ্গাদের জন্য আলাদা একটা স্টেট করা যায়। ইন্টারন্যাশনাল খেলোয়াড়দের সেই ষড়যন্ত্রটা এখনও আছে। জাতিসংঘের মহাসচিব এসেছেন, তিনি ইন্টারন্যাশনালি খুবই পরিচিত একটা ফিগার, কিন্তু জাতিসংঘ আসলে একটা ঠুটো জগন্নাথ, তার সেই ধরনের ভূমিকা রাখার কোথাও কোনো সুযোগ নেই। সেই ধরনের ভূমিকা তারা কতটুকু রাখতে পারে গাজাতে আমরা কিন্তু দেখতে পেয়েছি। এবং পরিস্থিতিটা এমন জায়গায় গিয়েছিল, ইসরায়েল সরকার জাতিসংঘের মহাসচিবকে যেমনিভাবে আক্রমণ করেছে, তার বিরুদ্ধে অভিযোগ করেছে, অর্থাৎ এটা মানে বড় যে দেশগুলো, প্রভাবশালী যে দেশগুলো, তারা কখনো প্রয়োজন মনে করলে এটাকে ইউজ করে, প্রয়োজন মনে না করলে ইউজ করে না। আমাদের মতন জায়গাগুলোতে যখন আসে, তখন ওই যে মানে গরিবের বাড়িতে রাজার হাতি না আসলেও রাজা যদি কেউ একজন তার পেয়াদাকেও পাঠায়, আমরা যেভাবে উদ্বেলিত হই, কোথাও কোথাও আমরা সেই ধরনের ঘটনাটা দেখছি। এই জায়গাটায় আমেরিকা কি চায়, এই জায়গাটায় চায়না কি চায়, ইন্ডিয়া কি চায়, এবং পাশাপাশি অন্যান্য যে ফোর্সগুলো আছে তারা কি চায়, তাদের চাওয়াটাই হচ্ছে ইম্পর্টেন্ট। জাতিসংঘ কি চাইলো কি চাইলো না, এটা খুব একটা ইম্পর্টেন্ট না। আপনি খেয়াল করেছেন যে রাশিয়া এবং ইউক্রেন ইস্যুতে জাতিসংঘ অনেক কথা বলেছে, কিন্তু যখন ডোনাল্ড ট্রাম্প বললেন যে আমি 24 ঘন্টার মধ্যে যুদ্ধ থামিয়ে দিব, তার একটা রিফ্লেকশন কিন্তু দেখা গেল। এবং আজকে যদিও তিনি বলেছেন, যেটা আমি ঠাট্টা করে বলেছিলাম, অর্থাৎ জাতিসংঘের এইখানে ভূমিকা নিয়ে আমরা যতটা আশাবাদী হই, আসলে সেই আশাবাদী হওয়ার সুযোগটা নেই। এই কারণে এর সঙ্গে ইতিমধ্যে ইন্টারন্যাশনাল অ্যাক্টররা জড়িয়ে গেছেন। আমি বিভিন্ন সময় বলি যে এক সময় আমাদের এখানে বলা হতো যে ওই প্রকৃতির নিয়মে বসন্ত এসেছে, গাছে গাছে ফুল ফুটেছে, ঋতুরাজের আগমন। এখন আমাদের এখানে গাছে ফুল ফুটে বড় অ্যাক্টররা যদি চায়, আমাদের এখানে নদীতে প্লাবন আসে বড় অ্যাক্টররা যখন চায়, ভারত যদি মনে করে আপনার ফেনীকে 10 দিন পানির নিচে ডুবিয়ে রাখতে পারে। সুতরাং এই যে প্রবলেমগুলোর কথা আমরা বলছি, এই প্রবলেমগুলো যদি সলভ করতে হয়, তাহলে এই বড় অ্যাক্টররা কি ভাবছেন, আমরা না চাইলেও এটা অনাকাঙ্ক্ষিত, তারপরেও আমেরিকা কি চাইছে, চায়না কি চাইছে, এর সঙ্গে যারা জড়িত আছে তারা কি চাইছে। কিন্তু আমরা শুরুটা করেছিলাম ভুল দিয়ে। ভুলটা কি? ভুলটা হচ্ছে সেই সময় যারা ক্ষমতায় ছিলেন তাদের পক্ষ থেকে বলা হয়েছিল
আমাদের সাবেক প্রধানমন্ত্রী বলেছিলেন, আপনার হয়তো মনে থাকার কথা, যে তার ছোট বোন তাকে বলেছিলেন যে 16 কোটি মানুষকে তুমি যদি ভাত দিতে পারো তাহলে এই 2-5 লাখ মানুষকে। কিন্তু শরণার্থী ইস্যুটা কেবলমাত্র ভাত এবং কাপড় দেওয়ার সাথে সম্পৃক্ত না। শরণার্থী এটা একটা ম্যানেজমেন্ট, এবং এর সঙ্গে অনেকগুলো জায়গায়, যার সাথে আপনার আমাদের এখানে কিন্তু আমরা বলেছিলাম যে আমরা প্রয়োজনে এদেরকে বিয়ে করব, তবুও আমাদের বাড়িতে রাখবো, বর্ডার খুলে দিতে হবে। যদিও সেই সময়টায় অন্যান্য রাজনৈতিক দলগুলো কিন্তু সরকারকে চাপ দিয়েছিল যে বর্ডার খুলে দিতে হবে। আমার এখনো পরিষ্কার মনে আছে, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তখন লন্ডনে ছিলেন, এবং তিনি একটা সংবাদ সম্মেলন করেও সরকারের কাছে আহ্বান জানিয়েছিলেন যে তাদেরকে থাকার জন্য, এবং সেই সিদ্ধান্তটা, সেই দাবিটা ওই প্রেক্ষিতে মানবিক ছিল। কিন্তু আমাদের যে ক্যাপাসিটি, আমরা কতটুকু ওন করতে পারি, এই বিষয়টা আমরা তখন হয়তো অ্যাসেস করতে পারিনি। এবং ইন্টারন্যাশনাল যে অ্যাক্টররা, তারা আমাদেরকে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতিগুলো তারা রক্ষা করেননি। আর সরকারের জায়গা থেকে, বিশেষ করে এই যে 15 বছর যারা সরকারে ছিলেন, তারা এই বিষয়টাকে মনে করেছেন এটা কেবল আওয়ামী লীগ ভার্সেস ইন্টারন্যাশনাল কমিউনিটির ইস্যু। এর সঙ্গে অন্যান্য পলিটিক্যাল পার্টিকে যে এনগেজ করা দরকার ছিল, এবং পলিটিক্যাল পার্টিগুলো এই ইস্যুটাকে একটা ন্যাশনাল ইস্যু হিসাবে বিবেচনা করেনি। বিভিন্ন পলিটিক্যাল পার্টি ইন্টারন্যাশনাল অ্যাক্টরদের সাথে নানা বিষয়ে কথা বলেছে, কিন্তু কখনো রোহিঙ্গা ইস্যুতে তারা এটা তোলেনি। আমি লাস্ট মনে করিয়ে দিব, রোহিঙ্গা ইস্যুটা শুধু না, এই যে শরণার্থী ইস্যুটা, ওই যেটা বললাম, ভাত মাস, ধর্ম, বর্ণ, অঞ্চল, এর সাথে কোনো সম্পর্ক নেই। আপনি দেখছেন আফগানিস্তান ইস্যুতে এখনো পাকিস্তানে যে শরণার্থীরা আছে, পাকিস্তান তাদেরকে জোর করে শক্তি প্রয়োগ করে পাঠিয়ে দিচ্ছে। সে কিন্তু বলছে না যে আমি একই ধর্মের মানুষ, যেহেতু তুমি আমার ধর্মের ভাই, তোমার জন্য আমি অনন্তকাল এখানে সুযোগ করে দিব। আবার একই সাথে ইরান অথবা তুরস্ক, সেও কিন্তু তার ধর্মের ভাইদেরকে এইটার জন্য কোনো রকমের কনসিডার করছে না। মূল বিষয়টা হচ্ছে আপনার ন্যাশনাল ইন্টারেস্ট। আমরা এই জায়গাটায় মনে করি আমাদের একটা ন্যাশনাল ইউনিটি দরকার, কারণ রোহিঙ্গাকে কেন্দ্র করে আমাদের এই অঞ্চলে একটা বড় রকমের আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রের মধ্যে আমরা নিজেদেরকে যুক্ত করব, নাকি আমাদের যে সম্ভাবনাগুলো আছে, আমরা তো জানি আমাদের প্রধান উপদেষ্টা ইন্টারন্যাশনালি খুবই সেই ধরনের তার একটা কানেকশন আছে, আমরা তার একটা ইতিবাচক প্রয়োগ দেখতে চাই। তার যে ইমেজটা আছে, সেই ইমেজটা যদি এই জায়গাগুলোতে, ইন্টারন্যাশনাল যে ইস্যুগুলোতে, যে ইস্যুগুলোর সাথে মাল্টি সেক্টর জড়িত, সেই জায়গাগুলোতে যদি আমাদের ওই ইমেজটাকে আপনার কাজে লাগাতে আমি না পারি, তাহলে এই ইমেজগুলো বা এই যে গ্রহণযোগ্যতাগুলো, তার কিন্তু ফ্রুটফুল যে ফলাফলটা পাবলিকের কাছে যাওয়ার কথা, সেটি যাবে না। সুতরাং আমি মনে করি যে আমাদের প্রধান উপদেষ্টা একেবারে এই বিষয়টা এক্সট্রা একটা ড্রাইভ দিয়ে এই সমস্যাটা সমাধান করার চেষ্টা করবেন। শেষ করব এই জায়গাটায়, জাতিসংঘের মহাসচিব এসেছে, অবশ্যই সেটা যেন ইন্টারন্যাশনাল পলিটিক্সের ক্ষেত্রে, ডোমেস্টিক পলিটিক্সের ক্ষেত্রে কোনো রকমের ইন্টারফেয়ার করার কারণে এটি ব্যবহৃত না হয়, আমাদেরকে সেটা মনে রাখতে হবে। আমাদের রাজনীতিতে আমরা যেমনিভাবে ভারতের নাক গলানো পছন্দ করব না, আমাদের এখানে আমেরিকার নাক গলানো পছন্দ করব না, আমাদের এখানে ইন্টারন্যাশনাল কোনো কমিউনিটি এসে কোনো বিষয়ে এখানে দর কষাকষির সুযোগটা নিবে, দর কষাকষি করার চেষ্টা করবে, কেউকে একটা দীর্ঘ সময় পাওয়ারে রাখার জন্য দলগুলোর সাথে নেগোসিয়েশন করবে, দুতিয়ালি করবে, এটাও আমরা চাইব। এটা আপনার কাছে আমাদের বকুল ভাই আপনার কাছে যাচ্ছে, যেটি হচ্ছে এই যে দুতিয়ালি করা, বা যদি আমরা যদি একটু বলি পাওয়ার যারা অ্যাক্টর, তাদের যে কাছে যাওয়া, এ তো রাজনৈতিক দলগুলো ডেকে আনে। আমরা দেখছি নির্বাচন আসলে এই রাজনৈতিক দলগুলো ডিপ্লোম্যাটিক জোনে যাওয়া আসা শুরু করার, বিভিন্ন দূতাবাসে যান, এবং তারা নির্বাচন কেন্দ্রিক নিজেদের মতামতগুলো তাদের সাথে যান, এবং তারা মনে করেন এই গণতন্ত্র রক্ষা করবেন আসলে এই ডিপ্লোম্যাটরা বা এরকম। এই ধারণা কেন আমাদের রাজনীতিবিদদের, স্বাধীনতার 53 বছর পরে এসেও রাজনৈতিক দলগুলো কেন এই ভূমিকায় যায়? না, অ্যাকচুয়ালি ডিপ্লোম্যাটদের সাথে রক্ষা করা, যে রিলেশন ডেভেলপমেন্ট যেটা আছে, এটা একটা পার্ট, এটা তো সব জায়গায় করতে হবে, কারণ বৈদেশিক সমর্থন দরকার আছে। আর দেশের ভিতরে আপনি যে গণতান্ত্রিক প্রক্রিয়া বাস্তবায়ন করবেন, যে প্রক্রিয়া আপনি ক্ষমতা আসতে চান, সেই গণতান্ত্রিক প্রক্রিয়াগুলোকে উপস্থাপন করা তাদের কাছে দরকার আছে। কারণ আর একটা যে কথা উনি বললেন যে আসলে জাতিসংঘের তত্ত্বাবধানে যদি মনে করেন জাতিসংঘ সেইভাবে কাজ করতেই পারতো, তাহলে কিন্তু এই যে রোহিঙ্গা আরও আগে আছে, একবার তো জিয়াউর রহমান সাহেবের আমলে কিছু ব্যাক করা হয়েছিল,
জাতিসংঘের মাধ্যমে, কিন্তু পরবর্তী কিন্তু কোনো পদক্ষেপ হয়নি। এবং আমি মনে করি গত সরকারের আমলে এই বিষয়গুলো নিয়ে কিন্তু তত গুরুত্ব দেওয়া হয়নি। আর সবচেয়ে বড় জিনিস হলো কি, আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি একটা বিপদের সময়, এবং ওনারা বিপদ পার হলে চলে যাবেন, এবং সেই জন্য কিন্তু এটা শুধুমাত্র বাংলাদেশ একা এটা সারতে পারবে না। আমি দেখলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যে কথা বললেন যে আগামী বছর ঈদ যাতে ওনাদের দেশে গিয়ে করতে পারে সে ব্যবস্থা করবেন, এবং সেটাই উনি প্রস্তাব রেখেছেন। আমি মনে করি আশা রাখা ভালো, এবং আমাদের আশ্বস্ত হয়ে কাজ করা উচিত। এবং সেই সুবাদে উনি যদি সেরকম একটা ফিল্ড তৈরি করেন, যেহেতু উনি ইন্টারন্যাশনালি ভালো একজন পলিটিক্যাল ফিগার বলেন, বা ওনার একটা গুড ফেথ আছে, তো উনি যদি সেই কাজটা করতে পারেন এটা হবে ওনার জন্য সবচেয়ে বড় একটা সফলতা, এবং পৃথিবী ইতিহাসে এটা একটা রেকর্ড হয়ে থাকবে। আমি মনে করি যদি এখানে আন্তর্জাতিকভাবে সবাই ধরে, তাহলে ওই রোহিঙ্গাদেরকে এখানে থাকার কোনো যৌক্তিকতা নাই। তো সেই সুবাদে সেভাবে কাজ করবে সে আশাই রাখি। আর দ্বিতীয়ত আমরা সবসময় দেখি যে আমাদের পলিটিক্যাল লিডাররা সবাই, প্রত্যেক পার্টি, তারা তাদের ইমেজটাকে তুলে ধরার জন্য প্রত্যেকটা ডিপ্লোম্যাটদের কাছে আসা যাওয়া করে, ঠিক। কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়া যদি আমরা স্ট্রং থাকি, আমরা যদি প্রত্যেকে যদি স্ট্রং থাকি নিজের অবস্থান থেকে, যে হ্যাঁ আমরা আমাদের দলীয় গণতন্ত্র পাশাপাশি দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আমরা ঐক্যবদ্ধ, কেউ যদি আমরা এমন না চাই যে হ্যাঁ আমি ক্ষমতা আছি আমি সারা জীবন থাকবো, তাইলে কিন্তু হবে না। আপনি দেখেন গত সরকার আমলে উনি তো 41 সনের ভিতরে আগে ফিরবেন না বলে উনি প্রতিজ্ঞা করেছিলেন, তাই না? কিন্তু উনি যদি সুশাসন নিশ্চিত করতে পারতেন, ভোটের অধিকার ফিরিয়ে দিতে পারতেন, বা একটা সুস্থতার সুন্দর পরিবেশ দিলে কিন্তু আজকে হয়তোবা এই রকম পরিবেশ সৃষ্টি হতো না, বা গণতন্ত্রের জন্য আমাদের এত কান্না করতে হতো না। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমাদের দল বিএনপি যেভাবে কাজ করেছে, ধরেন আমরা নির্বাচন হেরে গেছি, আমরা কিন্তু ফিরে আসিনি, আবার আমরা নির্বাচন জয়লাভ করে আমরা সরকার প্রতিষ্ঠা করে দিয়ে কিন্তু আমরা ছেড়ে দিয়ে চলে গেছি। এইটা হলো রাজনৈতিক একটা সততা এবং বিজ্ঞতার পরিচয়। আর এই গত ফ্যাসিস্ট সরকার যদি সেটাই করতো, তাহলে তাকে দেখেন, সে কিন্তু এই অ্যাম্বাসেডরদের বা কূটনীতিকদের পাড়ায় কিন্তু কম দৌড়াদৌড়ি করেনি ক্ষমতা আসার আগে। শেখ হাসিনা করেছে, তার দল করেছে, কিন্তু ক্ষমতা এসে কিন্তু তাদেরকে ভুলে গেছে, বলে কিন্তু সে তার নিজের ফর্মুলায় চলছে। তা আমি মনে করি যে প্রত্যেকটা দল যদি তার নিজস্ব গণতান্ত্রিক প্রক্রিয়ায় চলে, যেই প্রক্রিয়াটা মানুষ চায়, সুশাসন চায়, তাহলে কিন্তু সম্ভব। আদারওয়াইজ কিন্তু ক্ষমতা গিয়ে যদি আবার উল্টা হয়ে যায়, তাহলে এই যত সংস্কারই করেন, হাজার হাজার সংস্কার করে কোনো লাভ নাই। আমরা একটা বিরতি নিয়ে আসি। দর্শক, নিউজ অ্যান্ড ভিউজে নিচে ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গে থাকুন, ফিরবো কিছুক্ষণ পরেই। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিউজ অ্যান্ড ভিউজে। আপনি সংস্কার নিয়ে বলছিলেন। হ্যাঁ, কাজে আমি মনে করি যে যত ধরনের প্রক্রিয়া আপনি করেন, দেখেন গত সরকার আমলে আমরা একটা জিনিস দেখেন, একটা কন্ডিশন কিন্তু সারা দেশটাকে চেঞ্জ করে দিয়েছে, ১৫তম সংশোধনী। এই ১৫তম সংশোধনীর মাধ্যমে যে ক্ষমতায় আছে সেই ক্ষমতা থাকবে, আবার নির্বাচিত হইলে ইচ্ছা হলে ছাড়বো, নাহলে ছাড়বো না। তাহলে তার মানে এটা কি, যে ১৫তম সংশোধনী যদি এই সংশোধনী না আনতো, তত সরকার প্রক্রিয়াটা থাকতো, তাহলে যার ভোট সে দিত, আর ফেল করলে অন্য একজন আসবে। এই যে প্রক্রিয়াটা ছিল, সেই প্রক্রিয়াটা থেকে বেরিয়ে এসে যার নিজস্ব প্রক্রিয়া করে সারা জীবন ক্ষমতা থাকার যে একটা রোডম্যাপ তৈরি করা, এটা আসলে কিন্তু এইটা কিন্তু তার আগে ছিল না। ক্ষমতায় থাকতে থাকতে তার এইরকম ক্রাইসিস সৃষ্টি হয়েছে, তার মনের মধ্যে একটা বাসনা তৈরি হয়েছে। আমি যে জিনিসটা বলবো যে আমরা রাজনীতিবিদ যারা আছে, যারা পলিটিক্যাল স্টেক হোল্ডার যারা আছে, যারা কিনা দল চালাচ্ছে, তাদের মনে যদি থাকে সেরকম একটা সুন্দর পরিকল্পনা, সেক্ষেত্রে যে আমি আমার জনগণের ভোটে নির্বাচিত হব এবং দেশটাকে একটা সুশাসনে আমি দিকে নিয়ে যাব, সুশাসনের মধ্যে চালাবো, তাইলে কিন্তু ধরেন আপনার এত কিছু করা লাগে না। যার জন্য আমরা দেখছি আজকে সংস্কার করতে করতে ফেনা তুলে ফেলছে, কিন্তু লাভটা কি? কতটা সংস্কার আপনি করবেন, কতটুকু, তার তো শেষ নাই, একটা একটা হতে থাকবে। আসলে ভোটের অধিকারটা যদি ঠিক থাকতো মানুষের, তাহলে কিন্তু ধরেন প্রত্যেকটা সরকারের যে এমপিরা আছে তারা সজাগ থাকতো যে হ্যাঁ আমরা খারাপ কিছু করতে পারবো না। আসলে সেই জায়গায় আমরা থাকছি না। কাজে আমি মনে করি এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব যেটা হলো যে আমরা একটা সুন্দর ভোটের পরিবেশ সৃষ্টি করা, যাতে মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে পারে, এবং সংস্কারে যে জিনিসগুলো আছে এটা ক্রমান্বয়ে একটার পর একটা আসতে থাকবে, যে কোনটার পর কী করা দরকার। আমি মনে করি ইলেকশন যত দেরি হবে ততই দেখবেন যে আজকে এই যে মব জাস্টিস হচ্ছে, কোনোটার মব জাস্টিসের বিচার হচ্ছে না। জনগণ গণপ্রতিনিধিতে অনেক কিছু করে ফেলছে, হুট করে একটা শব্দ উঠছে, ডাকাত আসছে, গিয়ে দেখা যায় যে ভালো মানুষকে পেটাচ্ছে বা ডাকাত চলে গেছে। তো এই যে পরিবেশটা, এটা কিন্তু আজকে সর্বত্র ছড়ায় গেছে। এই জিনিসটা কিন্তু একটা বিপ্লবের উপর হয়ে থাকে, কিন্তু আপনি যখন লেনদি করবেন,
তা আপনাকে তো নিশ্চিত করতে হবে সুশাসনটা, আপনি পুলিশের মাধ্যমে হোক আর যেভাবে হোক এই নিশ্চিত করার অধিকারটা কিন্তু সরকারের। আমি সবচেয়ে চ্যালেঞ্জিং যে বিষয়টা এটা হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি, এটাকে অতি তাড়াতাড়ি নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। আমরা ডেভিল হান্ট দেখছি, ডেভিল হান্ট দিয়ে আমার কতটুকু সুফল পাচ্ছে, হ্যাঁ না হওয়ার মধ্যে কিছুটা হচ্ছে ভালো কথা, কিন্তু আমাকে তো ওই সুশাসনের দিকে নিয়ে আসতে হবে। আমি ধরলাম একটা সরকার আছে যে সরকারটা জনগণের ম্যান্ডেট ছাড়া হলো সাপোর্টে আছে, কিন্তু জনগণকে যখন আপনি সুন্দর পরিবেশ না দিতে পারবেন আলটিমেটলি কিন্তু মানুষ পাগল হয়ে যাবে। সেই সাথে লক্ষ্য করতে হবে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলোর দিকে, তো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো তো মুভি করতে পারছে না। তো এখন আপনি কোন দিকে চালাবেন? আমি তো দেখতে পাচ্ছি আবার তো 3 মাসের মাথায় কি হয় যে মানুষের নাভিশ্বাস উঠে গেছে, কেন? ওই পরিবেশটা পাচ্ছে না, মানুষ সুষ্ঠুভাবে কাজ করার পরিবেশটা পাচ্ছে না, এবং তার জীবনের আয়, তার যে আয় আছে আয়ের চেয়ে ব্যয় বেড়ে গেছে অনেক গুণ, তো সেটা কাভার দেবে কীভাবে? এত সব কিছু করতে গেলে কিন্তু সেই পরিবেশ সৃষ্টি করতে পারলে কিন্তু আমাদের পারবেন টিকে থাকতে, আদালত দেখা যাবে এই সরকারের জন্য অনেক কঠিন সময় হয়ে যাবে। তো আমি মনে করি যে সরকারের অতি তাড়াতাড়ি নির্বাচন দেওয়া দরকার, যাতে করে না মানুষের ভোট দিয়ে তাদের প্রতিনিধি ঠিক করতে পারে। এখন কেউ যদি মানুষের ভোট পেয়ে ক্ষমতা চলে আসবে বিদায় আমি দেব না, আমি সমর্থন দেব না, বা আমি তার পাশে থাকবো না, এটা তো আরেকটা বৈষম্য সৃষ্টি করা। তো সেই জন্য আমি মনে করি মানুষের মধ্যে একটা সমতা সৃষ্টি করতে গেলে সবাইকে একই প্ল্যাটফর্ম দাঁড়িয়ে দেশ উন্নয়নে আমরা কাজ করব, দেশে আইনের শাসন বাস্তবায়নের জন্য কাজ করব, এবং সুন্দর একটা পরিবেশ দেবো। সেই পরিবেশের জন্য যা যা কোনো দরকার সেই আমাদের সংস্কার সেগুলো হতে পারে, কিন্তু সেই জন্য যেভাবে মাসের পর মাস চলে যাচ্ছে, প্রায় 7 মাসের বেশি চলে গেছে, কিন্তু এর ভিতরে আপনি দেখেন কতটুকু আয় বা রুটি রোজগারের ব্যবস্থা করেছেন। এখন তো শুধু চাকরি চলে যাচ্ছে মানুষের একটা পর একটা, তো মানুষের তো কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, কিন্তু আমাদের কর্মসংস্থান তো সৃষ্টি হচ্ছে না। কিন্তু রাজনৈতিক দল ক্ষমতায় আসলে কি কয়েকদিনের মধ্যে কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে? দেশের সেই সার্বিক পরিস্থিতি এখন আছে আওয়ামী লীগের 15 বছর বিবেচনায় রাজনৈতিক দলগুলো যখন যদি ক্ষমতায় আসে যে সিদ্ধান্তগুলো নিতে পারবে, এই সরকার সেই সিদ্ধান্তগুলো নিতে পারবে না। রাজনৈতিক সরকারের যে একটা প্ল্যাটফর্ম আছে, তার তৃণমূল পর্যন্ত তার লোকজন আছে, সে তার লোকজন নিয়ে প্রত্যেকটা পরিবেশে কোথায় কী হচ্ছে তা নিয়ন্ত্রণ করতে পারবে। ভালো হলে ভালো, খারাপ হলে তার একসময় যেতে পারে। তো রাজনৈতিক দলগুলোর যে একটা ক্ষমতা আছে, একটা দল মনে করেন 30 বছর 40 বছর তার যে ব্যাকগ্রাউন্ডে, সে তো কাজ করতে করতে এই পর্যন্ত এসেছে, তাই না? কিন্তু এই সরকার ধরেন সেইটা নাই, ওনারা আসছেন কয়েক মাসে, এই তাদের তো সেই ইচ্ছাও না যে নিজেরা সেরকম ফিল্ড তৈরি করে কাজ করে যাবেন, তো ওনাদের জন্য অনেক কঠিন। তো এছাড়াও ধরেন আপনার বৈদেশিকভাবে বৈদেশিক সহায়তা যেগুলো আছে সেগুলো কিন্তু বন্ধ হয়ে আছে, সেগুলো এগুচ্ছে না, কারণ সরকার স্টেবল না বলে বিদেশি ইনভেস্টমেন্টও হচ্ছে না। তো আমার কথা হলো যে এই দেশটাকে আপনি এমনভাবে আপনাকে ভাবতে হবে যে আমার কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে রেগুলার, কিন্তু কর্ম হারাচ্ছে রেগুলার, তাহলে কি আমার নেগেটিভ পয়েন্ট বাড়ছে বেশি? আমাকে ঘুরে দাঁড়াতে হবে, সেই জন্যই যত তাড়াতাড়ি সম্ভব মানুষের কাছে মানুষের ক্ষমতা হস্তান্তর করতে হবে। শরীফ, এই জায়গাটায় সংস্কার সংস্কারটা হলে 2 ধরনের, রাজনৈতিক সংস্কার, একটা রাষ্ট্র সংস্কার। সেই সংস্কারের জন্য অনেকগুলো নির্বাচন তো আমরা দেখেছি, কিন্তু আর নির্বাচনের পরে যে হয় রাজনৈতিক দলগুলো সে আগের ভূমিকায় ফিরে যায়। এই কারণে এবার বলা হচ্ছে সংস্কার, এবং যেটি বলা হচ্ছে যে এই সংস্কারের মাধ্যমেই জুলাই বিপ্লব বা গণ অভ্যুত্থানের যে সুফল সেটি আসলে মানুষের কাছে পৌঁছানো সম্ভব। আপনার কি তা মনে হয়? প্রথম জায়গাটা হলো গণতন্ত্রের অনেকগুলো ত্রুটি আছে, তারপরেও গণতন্ত্র এখন পর্যন্ত সেরা শাসন। আমাদের এখানে 53 বছরে নির্বাচনগুলো একেবারে সবগুলোই যে বিতর্কিত হয়েছে তা না, কয়েকটা নির্বাচন গ্রহণযোগ্যতা পেয়েছিল, কিন্তু যারা ক্ষমতায় বসেছে তাদের এটিকে একেবারে দলের স্বার্থে প্র্যাকটিসের ক্ষেত্রে পাওয়ার প্র্যাকটিস করতে গিয়ে সেই সুফলটা মানুষের কাছে দিতে পারেনি। তার মানে এই না যে আমরা একটা অনির্বাচিত সরকারের অধীনে থাকব, আবার এর অর্থ এই না যে কালকেই এই সরকারকে নির্বাচন দিয়ে চলে যেতে হবে। আমরা একটা যৌক্তিক সময়ের মধ্যে একটা নির্বাচন চাই। সংস্কার একটা নিয়মিত প্রক্রিয়া, এই প্রক্রিয়ার ভেতর থেকে আমরা আমাদের সমাজ সামনের দিকে এগোয়। গত 7 মাসে আমাদের এখানে সংস্কার নিয়ে যত কথা বলা হয়েছে, এত কথা রাজনীতির আর অন্য কোনো কিছুতে বলা হয়নি। আমি সরকারের মুখে একটাই কথা শুনি, ফ্যাসিবাদ এবং সংস্কার। ক্রমশই মানুষের মনের মধ্যে আওয়ামী লীগ যেভাবে একদিকে বঙ্গবন্ধুর স্বপ্ন আর 71-এর চেতনা, ডিজিটাল বাংলাদেশ, এগুলোকে তারা একটা পর্যায়ে গালিতে পরিণত করেছিল, এবং আজকের সরকার যারা আছেন, সরকারের কাছের অনেককেই দেখছি এই শব্দগুলো অতিরিক্ত চর্চা করতে গিয়ে এক রকমের জাবর কাটার মতন হয়ে যাচ্ছে, এবং এর ভেতর থেকে মানুষের মধ্যে এক ধরনের বিরক্তি তৈরি করছে। তবে কোনো কাজে যদি আপনার অগ্রগতি থাকে, বিরক্তি হলেও তাতে খুব একটা সমস্যা নেই, কিন্তু আমাদের এখানে অগ্রগতিটা নেই।
সংস্কারের যে জায়গাটা রাজনৈতিক দলগুলো সরকারকে সহযোগিতা করছে, রাজনৈতিক নেতারা সহযোগিতা করছে, কিন্তু সব কর্মীরা সহযোগিতা করছে না। আপনি দিনাজপুরে একজন সরকারি কর্মকর্তাকে যখন চেয়ার দিয়ে পেটাচ্ছে একজন রাজনৈতিক কর্মী, সে কিন্তু সরকারকে সহযোগিতা করছে না। একজন রাজনৈতিক কর্মীর বিরুদ্ধে যখন পথে ঘাটে সরকারি কর্মকর্তাদের উপরে আঘাত করার অভিযোগটা আসছে, তার মানে কিন্তু এই যে রাজনৈতিক কর্মী সরকারকে সহযোগিতা করছে না। কিন্তু লিডারশিপের জায়গা থেকে আমরা এখন পর্যন্ত দেখছি তারা সরকারকে সহযোগিতা করতে চাইছে। সরকার যদি এই যে সহযোগিতার হাতটা প্রপারলি ব্যবহার না করে, তাহলে রাজনৈতিক দলগুলো এটা কতদিন কন্টিনিউ করবে, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমি দেখতে পাচ্ছি সরকারের মধ্যে একটা ভিন্ন কতগুলো এজেন্ডা আছে। আওয়ামী লীগ যেমনিভাবে রাষ্ট্র ক্ষমতাটাকে একেবারে দলের কাছে নিয়ে গিয়েছিল এবং সেখান থেকে ব্যক্তির কাছে চলে গিয়েছিল। আওয়ামী লীগ বলতে কিছু ছিল না, সমস্ত ক্ষমতা হচ্ছে শেখ হাসিনার। তিনি কাকে রাষ্ট্রপতি করবেন, শাহাবুদ্দিন চুপ্পুকে যখন প্রেসিডেন্ট ক্যান্ডিডেট করা হয়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পর্যন্ত জানতেন না যে কে প্রেসিডেন্ট ক্যান্ডিডেট হচ্ছে। এমনকি তিনি নিজেও জানতেন না, শাহাবুদ্দিন চুপ্পু সাহেব। কে জানতেন? শেখ হাসিনা। অর্থাৎ তার রাষ্ট্র, তার সোসাইটি, তার দল সবকিছুই তার ভ্যানিটি ব্যাগের মধ্যে এবং তার পরিবারের মধ্যে। আমরা সেখান থেকে একটা নতুন জায়গায় যাবে এটা আমরা চেয়েছিলাম, কিন্তু সংস্কারের নামে যে জায়গাগুলোতে দেখতে পাচ্ছি আমি প্রায় প্রতিনিয়ত হতাশ হচ্ছি। আপনার মনে থাকার কথা, আওয়ামী লীগ নির্বাচনের আগে গত বছরের তাদের সমাবেশগুলোতে সরকারি ট্রেন এগুলোকে রিজার্ভ করে তার ক্ষমতাকে ব্যবহার করে আমরা দেখেছি সমাবেশে লোকজন নিয়ে আসছে। আজকে একটা রাজনৈতিক দল, নতুন একটা রাজনৈতিক দল যার এখনো নিবন্ধন হয়নি, আমি দেখছি পুলিশের হেলিকপ্টার নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এর ভেতর থেকে যে বার্তাটা দেওয়া হচ্ছে যে আমি রাজার প্রতিনিধি, সুতরাং তোমাকে বাড়তি কতগুলো, আমি যখন ফিল্ডে যাব আমাকে বাড়তি কতগুলো ট্রিটমেন্ট করতে হবে। আমি জিজ্ঞেস করি যে ব্যাখ্যাটা এসেছে, আশরাফ ভাই একমত হবেন, যে হেলিকপ্টারের সিট ফাঁকা ছিল। আচ্ছা, ওইখানে যদি অন্য একটা রাজনৈতিক দল যারা এই গণঅভ্যুত্থানের পক্ষে ছিল, তারা কেউ যদি যে হেলিকপ্টারে উঠতে চাইতেন, যাদের হেলিকপ্টার পুলিশের, তারা কি তাকে নিতেন না। তার অর্থ হচ্ছে যে সরকার এর ভেতর থেকে তার যে নিরপেক্ষতা, সেই নিরপেক্ষতা নষ্ট করছে। আগের সরকার, যে সরকারকে আমরা বিতাড়িত করেছি, সেই সরকার যেমনি ভাবে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে দলীয় কাজে ব্যবহার করেছে, আজকেও আমরা দেখতে পাচ্ছি একটা কিংস পার্টি তৈরি করার জন্য এই যে সহযোগিতাগুলো। আমি আপনার প্রতি আমার সিম্প্যাথি আছে, আপনার প্রতি আমার ভালোবাসা আছে। কেন? আপনি আমার বুকের উপর থেকে পাহাড় নেমে যেতে সহযোগিতা করেছেন, আপনি ভূমিকা নিয়েছেন, আপনি শেষ মুহূর্তে এসে বুক পেতে দিয়েছেন বন্দুকের সামনে। সুতরাং আপনাকে আমি ওইটার জন্য অবশ্যই রেসপেক্ট করি। কিন্তু ডেমোক্রেসি হচ্ছে কম্পিটিশনের জায়গা। এখানে আপনি যদি আসতে চান, আপনি যখন রাজনৈতিক দল গঠন করেছেন, আপনাকে কম্পিটিশনে আসতে হবে। আপনি কম্পিটিশনে না এসে ওই কারণে আপনি যদি রাষ্ট্রের কাছ থেকে অতিরিক্ত সুযোগ নিতে চান, মানুষ সেটিকে গ্রহণ করবে না। আমরা এই সময়কালে, আমার অবজারভেশন অ্যাজ এ পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, আমি দেখতে পাচ্ছি সরকার এই জায়গায় একটা নির্দিষ্ট রাজনৈতিক দলকে স্পেস দেওয়ার জন্য, তাদেরকে বেড়ে ওঠার জন্য সহযোগিতা করছে। আজকে আপনি জাতিসংঘের মহাসচিবের এই যে বৈঠকটার কথা আমি জিজ্ঞেস করি, যারা গেছেন এর মধ্যে এই যে নতুন দলটি, তারা কিন্তু অনিবন্ধিত একটা রাজনৈতিক দল। তাহলে অন্য অনিবন্ধিত পুরনো অনেক রাজনৈতিক দল আছে, আপনি কি তাদেরকে ডেকেছেন? দেখেননি। আপনি বলতে পারেন যে গণঅভ্যুত্থানের অংশগ্রহণকারী, গণঅভ্যুত্থানের সমস্ত যে স্টেক হোল্ডার যারা, তাদের সবার দল কিন্তু এটা না। এখান থেকে অনেকে কিন্তু সরে গেছে। এই গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে, তারা দল করেছে, আমি তাদের দলের সফলতা কামনা করি। কারণ আমি এটা সব জায়গায় বলি যে এই দলের যাদেরকে আমি দেখছি, কতগুলো স্বপ্নবান তরুণ, তাদের মধ্যে আমি কোনো ব্যাংক ডাকাত দেখি না, শেয়ার মার্কেট লুণ্ঠনকারী দেখি না, আমি কোনো গডফাদার দেখি না। আমি তাদের সফলতা চাই। কিন্তু যখন পলিটিক্যাল পার্টি আপনি করবেন, আপনাকে কম্পিটিশনে আসতে হবে। গণতন্ত্র মানে হচ্ছে কম্পিটিশন। কিন্তু যেটা দেখা যাচ্ছে এই জায়গাটায় সরকার সম্ভবত তাদের জন্য একটা আশীর্বাদ দিচ্ছে এবং সেটিকে তারা ব্যবহার করছে। এবং এটি যদি সরকার কন্টিনিউ করার সুযোগটা দেন, তাহলে আগামী যে নির্বাচনটি হবে, এই সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে। কারণ
আপনি অনবরতভাবে যদি একটা রাজনৈতিক দলকে বেড়ে ওঠার জন্য আপনি এই সুযোগগুলো দেন, আপনি দেখেন আমাদের এখানে শুরুটা হয়েছিল, ভাই অনেকটা বলেছেন, আন্দোলনটা শুরু হয়েছিল কি দিয়ে? চাকরি ইস্যু, চাকরিতে বৈষম্য, রাষ্ট্র একটা স্পেসিফিক সেক্টরকে প্রমোট করছে, কিছু শিক্ষার্থীদেরকে সেখান থেকে বেরিয়ে এসে আমরা একটা ইকুয়াল ব্যবস্থা চেয়েছিলাম যেখানে কম্পিটিশন হবে, সেই কম্পিটিশনে যারা যোগ্য তাকে আপনি চাকরি দিবেন। গত 7 মাসে শুধু শিল্প খাতে এখানে 61,000 মানুষ চাকরি হারিয়েছে। আপনি একের পর এক গণমাধ্যম থেকে লোকজনকে চাকরি থেকে বের করে দিচ্ছেন। আপনি সরকারি পুলিশ কর্মকর্তা, পুলিশ একেবারে শেষ মুহূর্তে এসে তাকে বের করে দিচ্ছেন। এরা যে সবাই নির্দোষ আমি সেটি বলছি না, কিন্তু একজন কর্মজীবী মানুষ একটা পরিবারের জন্য কতটুকু প্রয়োজন এটা যে পরিবারটি মানে ফেস করেনি সে বুঝতে পারবে না। একজন কর্মক্ষম মানুষ যে পরিবারের ভরণ পোষণের ব্যবস্থা করে তাকে আপনি বলে দিলেন আগামী 1 তারিখ থেকে আপনি কাজে আসবেন না, ওই পরিবারটার যে কি অবস্থায় পড়ে এটি আপনি অনুধাবন করছেন না। আপনি অনেকগুলো জায়গায় হয়তো তাদের ভুল ত্রুটিগুলোকে মিনিমাইজ করে আপনি তাদেরকে কিন্তু কাজের মধ্যে রাখতে পারতেন, সেটি আপনি পারছেন না। আপনার ফার্স্ট অ্যাকশন হচ্ছে ধর তক্তা মার পেরেক। আপনি প্রথম অ্যাটিটিউডই হচ্ছে 40-50 হাজার প্রাইমারি স্কুলের শিক্ষক, আপনি তাদেরকে রাস্তায় তাকে যুদ্ধ করতে হলো, আইনি যুদ্ধ করতে হলো। আপনার সোজা কথা, কালকে তোমার চাকরি নাই। আমরা এই আন্দোলনটা শুরুটা হয়েছিল চাকরি দিয়ে, কিন্তু এই যে ঘটনাটা গণমাধ্যমে আপনি ধাপ করে একটা গণমাধ্যম বললেন যে তার ত্রুটি আছে সুতরাং এটিকে বন্ধ করে দাও, হ্যাঁ বন্ধ করে দিলেন, কিন্তু এর ভেতর থেকে কতজন মানুষের চাকরি চলে গেল? একজন দৈনিক পত্রিকার একজন পেস্টার, আচ্ছা তার চাকরিটা চলে গেলে কোথাও কি তার কাজ করার সুযোগ আছে? আপনি বলেন তো। একজন ব্যাংক কর্মকর্তা যদি চাকরি চলে যায় তিনি একটা এনজিওতে গিয়ে চাকরি নিতে পারেন, কিন্তু একটা টেলিভিশনের একজন ফটো জার্নালিস্ট তার চাকরিটা চলে গেল, তিনি কোথায় গিয়ে চাকরিটা পাবেন? তো এই জায়গাগুলো আমাদের কি বিবেচনা আছে? সরকারের বিবেচনা আছে? অথচ এই ইস্যুতে সরকারের সব থেকে মানবিক হওয়ার কথা ছিল, সরকারের সব থেকে প্র্যাকটিক্যাল হওয়ার কথা ছিল। এখন বলতে পারেন আগের সরকার তার আগে এরকম ঘটনা ঘটেছে, তো এই ঘটনাগুলো ঘটবে না বলেই তো আমরা 1000 মানুষ জীবন দিয়েছি। তো সেই ঘটনার যদি রিপিট হয় তাহলে আমার ওই যে জায়গাটা, সেই জায়গাটা হচ্ছে না। সরকারের কাছে আমার যে প্রত্যাশা, আমার প্রত্যাশা অনেক বেশি ছিল। কেন জানেন? ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আমি এই যে সময়কালে আমি ডক্টর ইউনূসের পেছনে কখনো হাজী সেলিমকে দাঁড়িয়ে থাকতে দেখিনি, আমি ডক্টর ইউনূসের পেছনে কখনো এস আলমকে দেখিনি, আমি ডক্টর ইউনূসের পেছনে ওই শেয়ার মার্কেটের ডাকাতদেরকে দেখিনি। সেই কারণে আমি তার কাছে প্রত্যাশা করি বেশি, এবং যখন সেই প্রত্যাশাটা পূরণ না হয়, কখনো কখনো আমি যখন দেখি যে এই প্রত্যাশা পূরণ করার ক্ষেত্রে তার কোথাও কোথাও আন্তরিকতার ঘাটতি আছে, এবং আমার প্রত্যাশাটাকে এটাকে ডাইভার্ট করে দেওয়ার চেষ্টার পরেও সরকারের যখন নীরবতা দেখি তখন আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়। আমি মনে করি অনেকগুলো জায়গায় আমাদের গণঅভ্যুত্থানের যে টার্গেটটা, যে চেতনাটা, সেটিকে ডাইভার্ট করে দিচ্ছে সরকার। আমি একটু আপনাকে চাইছি আসলে কোন জায়গাগুলোতে, যেহেতু নতুন দলকে স্পেস দিচ্ছে বললেন শরীফ ভাই, আপনাদের কি মনে হয় যে রাজনৈতিক এই নতুন যে রাজনৈতিক দল যেটিকে আপনারা বলতে চাচ্ছেন কিংস পার্টি, বা এরা বলতে চাচ্ছে গণ অভ্যুত্থানের স্টেক হোল্ডার তারা একদিন, এই জায়গাটা আসলে কোন জায়গায় সরকারকে আপনাদের মনে হচ্ছে নীরব বা সরকার সহযোগিতা করছে, কোন জায়গাগুলোতে, বা সরকারের সেই প্রাপ্যটা কি এদেরকে সহযোগিতা করলে? সরকার তো এখন সবার কথাই শুনছেন। এই আন্দোলনে তো শুধুমাত্র যারা এখন আপনার এনসিপিতে আছে শুধু তারা নয়। এখানে আমার একটা কোয়েশ্চেন হলো যে এনসিপি আপনি করলেন, আবার আপনাদের লোক আবার সরকারও আছে এখনো, এখন তো 2 জন সরকার আছে অলরেডি, এবং ছাত্রদের অনেকেই সরকারের সাথে কাজ করছে, কিন্তু তো সবাই তো আর বেরিয়ে আসে নাই, তাহলে বাকিরা রয়ে গেল কেন? সবাইকে বেরিয়ে আসা উচিত এই দলের ভিতরে, এবং মাঠে এসে সমানে সমান যুদ্ধ করুক গণতন্ত্রের জন্য। আর যে গত বিপ্লবটা হয়েছে সেখানে তো শুধুমাত্র তো তারা করেনি, তাদের সাথে তো আরও অনেকেই ছিল। আমি সহজ ভাষায় যেটা বলি যে আমরা 3টা আন্দোলনে আমরা অংশগ্রহণ করেছি, হয়তো আমরা এই ফলাফলটা আনতে পারিনি। আমি সহজ ভাষায় যেটা বলি যে একটা বেলুন যখন ফুটে বাতাস দিতে দিতে সে শক্ত হলে লাস্ট একটু বাতাসে বেলুনটা ফুটে, কিন্তু তার মানে কি 3টা আন্দোলন আমরা বেলুনে বাতাস দিয়েছি কিন্তু বেলুন ফোটাতে পারি নাই। আর এবারকার আন্দোলনে তারাও বাতাস দিয়েছিল
ওই 21শে জুলাই যখন তারেক রহমান সাহেব সমর্থন দিয়েছিল এবং তাদেরকে জন্য ডিবিআর কার্যালয়ে নিয়ে গেছিল, সেখান থেকে তারা কিন্তু আন্দোলন বন্ধ করে দিয়েছিল তারা। কিন্তু শেষ পর্যন্ত এক দফা দাবি যখন গেল, তখন সবাই মিলে এই লাস্ট বাতাসটুকু বেলুনে ঢোকাইলো, বেলুনটা ফোটাই দিল। তার মানে কি আন্দোলন সফল, বিস্ফোরণ হয়ে গেল। তো আমি মনে করি যদি এই এক দফা আন্দোলন যদি না হতো, আমাদেরকে যে 3বার যেভাবে মেরে পিটিয়ে হত্যা মামলা গুম খুম দিয়ে আমাদেরকে আহত করেছিল, তাদেরকেও করতো একই অবস্থায়, তারাও ব্যর্থ হয়ে যেত। কাজে এক দফা আন্দোলন আসার জন্য কিন্তু সফল হয়েছে। আর সেখানে কিন্তু বিএনপি একটা বিগ রোল প্লে করছে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু এখানে একটা মাস্টার মাইন্ড বলা চলে, এবং উনি গভীরে থেকে এই আন্দোলনটাকে পরিচালনা করেছেন এবং ম্যাচুরিটি যে পরিচয় দিয়েছেন তা বলা ভালো। তা আমি আরেকটা কথা বলছি, যে গত সরকার যে কথাগুলো বারবার বলতো যে আগে উন্নয়ন পরে গণতন্ত্র, আর এরা বলছে আগে সংস্কার এবং বিচার তারপরে নির্বাচন। আসলে এগুলো হয়েছে কি, যারা ক্ষমতা থেকে লেন্দি করতে চায় নিজেদেরকে এস্টাবলিশ করার জন্য, আওয়ামী লীগের মতো, তারা কিন্তু এগুলো বলে যাবে, কিন্তু প্রকৃতপক্ষে আসলে কিন্তু এটার ফলাফল ভালো না। আমরা যদি আজকে দেখতে পারতাম যে বাংলাদেশে এত উন্নয়ন হয়ে যাচ্ছে, 6-7 মাসে এত চেঞ্জ হয়ে যাচ্ছে যে কেউ কিন্তু প্রশ্ন করছে না, কোনো কিছু অভাব নাই। কিন্তু আজকে সর্বপ্রথম আইনের শাসনটাতে আমি পাচ্ছি না। যে আইনের শাসনটা আমরা তো দেখলাম তো 5ই আগস্টের পর কিন্তু প্রায় 1 মাসই তো পুলিশ ছাড়াই ছিল, তারপর আস্তে আস্তে কিন্তু আসলো এবং কাজ করছেন তারা, ধন্যবাদ জানাই তাদেরকে, কষ্ট করে তারা কাজ করছেন। কিন্তু এটাই কি আমার লিমিট অফ আইনের শাসন? আমি একটা জিনিস বলি আপনাকে, আমরা ইঞ্জিনিয়ারিং ভাষায় আমরা একটা ক্যালিব্রেশন বলি, যে আমি যেই যন্ত্রটা দিয়ে মেজারমেন্ট করব, এই যন্ত্রটা মেজারমেন্ট করার কিছুটা টাইম আছে। ধরুন 1 বছর পরে এই যন্ত্রটাকে আবার ঠিক করতে হয়। যে এই ইনস্ট্রুমেন্টটা যে মেজারমেন্ট করবে, তার মেজারমেন্ট করার ক্ষমতাটা ঠিক আছে, কিন্তু তাকে আবার টেস্ট করতে হয়। তা আমি মনে করি এই যে সরকারের যে বডিটা আছে, এই বডিটা যে লোকগুলো আছে, এরা কি ক্যাপেবল কিনা এটাও টেস্ট করার জন্য মনে হয় আরেকটা টিম দরকার, যে যার যার ডিপার্টমেন্টে তার ওনারা যে কাজ করছেন সঠিকভাবে করছেন কি না। যদি সঠিকভাবে করা হয় তাহলে 7 মাস 8 মাস একটা বছরের সমান হয়ে গেছে। এটা একটা কোয়াইট লং টাইম। কারণ কেন সেখানে ওনারা বুঝেন না যে দেশের অবস্থা খারাপের দিকে যাচ্ছে অর্থনৈতিকভাবে, কারণ ফেসিস্ট হাসিনা একটা লাস্ট লিমিটে রেখে গেছেন। সেখানে ওনাদের যে কষ্ট হবে এবং দেশ যে আর খারাপ পর্যায়ে যাবে অর্থনৈতিকভাবে, এবং মানুষের মধ্যে সেখানে চুরি ডাকাতি সর্বত্র বেড়ে গেছে। আমি নরসিংদী থেকে ঢাকা আসবো, আমি কোন রাস্তায় আসবো, আমার ড্রাইভার বলে স্যার সন্ধ্যা হয়ে গেছে, এই রাস্তায় যাবো না, চলে মেন রোডে যাই। কেন? রাস্তার মধ্যে দা কোদাল নিয়ে ডাকাতি হয়। তা আমার প্রশ্নটা হলো যে ওনারা এই বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে, ওনারা বুদ্ধিজীবী, ওনারা এই সরকারের হর্তাকর্তা, তো ওনারা কি বুঝেন না 3 মাস পরে কি হতে পারে, 6 মাস পরে কি হতে পারে যদি আইনের শাসন বাস্তবায়ন না হয়? তো এই জিনিসগুলো না বুঝলে আমি মনে করি, ওই যে বললাম না, ওই মেশিনটারই ক্যালিব্রেশন করা দরকার, ওই মেশিনটাই আবার ঠিক করা দরকার, মেশিনগুলো ঠিক মতো আছে কিনা। কারণ ম্যান বিহাইন্ড দ্য মেশিন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি ম্যান বিহাইন্ড দ্য পোস্ট, এখন যাকে যে দপ্তর দেওয়া হয়েছে আসলে কি ওনারা কি ক্যাপেবল কিনা, এটা ওনাকে রিপিট করা উচিত। এখন প্রতিটা ডিপার্টমেন্টে চেক করে 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 যে কোথায় কোন জায়গায় ফল্ট হচ্ছে। আমি মনে করি ওনারা কাজ করছেন, যতটুকু পারছেন করছেন, আমরা সাধুবাদ জানাচ্ছি। কিন্তু আমরা মনে করি এটা লেন্দি হলে ওনাদের যেমন ক্ষতি হচ্ছে, ক্যাপাসিটি নাই সেটা কাভার করার জন্য, আমরা পারছি না সেখানে স্বাধীনভাবে চলতে। এখন একটা মেয়ে যেখানে দর্শিত হচ্ছে, একটা মা দর্শিত হচ্ছে, কত অঘটন গড়ে উঠে যাচ্ছে। কিন্তু এই সাহসগুলো মানুষ পাই কোত্থেকে, কীভাবে আসছে? যে মানুষের মাইন্ড সেট আপ এমন হয়ে গেছে, কিছু করলে তার বিচার হয় না। কারণ আওয়ামী লীগের আমলে সেরকম হয়েছে, কারণ আওয়ামী লীগের আমলে যত অপরাধ হয়েছে কোনো কিছু বিচার হয় না। তখন দর্শনের সেঞ্চুরি বন্ধ করছে, বিচার হয় না। কিন্তু আমাদের দলের ক্ষেত্রে দেখেন আজকে যে কোনো অপরাধ হোক তাকে শাস্তি দেওয়া হচ্ছে। কিন্তু আমরা যদি ক্ষমতা থাকতাম হয়তো আমরা আরও আইনগতভাবে বিচার করতে পারতাম। যেহেতু আমরা ওই একটা দিক ছাড়া অন্য সব দিক করতে পারছি না। কারণ অনেকে আছে দেখা যায় সাইনবোর্ড ব্যবহার করে আসছে, আত্মীয়তা পরিচয় দিয়ে আসছে, অথবা গোপনে আসছে, বা তাদেরকে আমরা চিনি না, কিন্তু আমার দলের পরিচয় দিয়ে অঘটন ঘটিয়ে চলে যাচ্ছে। সে কোনো পদই নেই, তাকে ধরবো কিভাবে আমি? এক্ষেত্রে একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসার আগেই তার 3 থেকে 3.5 হাজার লোককে বহিষ্কার করতে হচ্ছে দল থেকে। এটি আসলে দলের শৃঙ্খলা কতটাই বলে, মানুষের আস্থার জায়গায় কতটা দিতে পারে? বিএনপি অনেক বড় দল, এবং আমি আপনাকে বলতে পারি যেখানে তৃণমূলের ওয়ার্ড পর্যন্ত 11টা কমিটি, একটা ওয়ার্ডে পর্যন্ত 11টা কমিটি, অঙ্গ সংগঠন সব মিলে। তাহলে আপনি বুঝেন এখন তো একটা ইউনিয়নের একটা যুগ্ম আহ্বায়ককে বহিষ্কার করছে কেন্দ্র থেকে। তার মানে কি অ্যাকশন ডাইরেক্ট এন্ড ইউজার, মানে অ্যাকশন মেন সেন্ট্রাল থেকে ডাইরেক্ট তৃণমূলে চলে গেছে, কারোর জন্য ওয়াইট করছে না। কিন্তু এখন একটা এত বড় দলের 1000 কেন, আমাদের 5000 কি 10,000 যদি চলে যায়, উইকেট পড়তে থাকুক, আপত্তি নেই,
কিন্তু এটা কি গৌরবের না অস্বস্তির দলের না, জন্য? এটা দলের জন্য অনেক ভালো আমি বলি, কারণ এই জন্যই আমরা দলটাকে কন্ট্রোল করতে পারছি। প্রত্যেকটা আমার নরসিংদী বা রায়পুরতে আমি নির্বাচন করছি, আমার এলাকায় আজ পর্যন্ত একটা লোকের কোনো একটা প্রশ্ন নাই যে আমি প্রশাসনকে সব জিজ্ঞেস করি যে কেউ যদি ডিস্টার্ব করে আপনি বলেন, আমরা অ্যাকশন নেব। কেউ করছে না, কেন? কারণ আমরা জানি আমরা শক্তভাবে নিয়ন্ত্রণ করছি। তারেক রহমান সাহেব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি প্রত্যেকটা পয়েন্টে খবর রাখছেন এবং উনি এত মেধা সম্পন্ন ব্যক্তি এবং অভিজ্ঞতার পরিচয় দিচ্ছেন। এখন প্রতিটা এলাকায় ওনার নিজস্ব লোক আছে নিউজ দেওয়ার জন্য। এখন কত ডিজিটাল বাংলাদেশ, আপনি যে যাই বলেন, এই গ্লোবালাইজেশনে বাংলাদেশ থেকে যে কোনো নিউজ অনলাইনে বেরিয়ে চলে আসে, আপনি পাওয়ার আগে সোশ্যাল মিডিয়া ছবিটা তুলে ছেড়ে দেয়। তা এখন সারা বাংলাদেশে 2-4টা ঘটনা ঘটতেই থাকবে, এটা তো আমি ফিরাতে পারবো না। কিন্তু অ্যাকশন হচ্ছে কিনা, কারণ ফেসিস্ট শাসনের আমলে আমরা কিন্তু অ্যাকশন পাইনি। তারা অপরাধ করলেও তাদেরকে আদর করে রাখা হয়েছে, কেন? তারা শিল মারতে পারবে, তারা শিল মারে তাদেরকে পাস করাবে, এই ধরনের আর্মস হোল্ডার লোক তাদের দরকার আছে, কিন্তু আমার তো দরকার নাই। সেই জন্য আমি অ্যাকশন নিচ্ছি। আমার এই অ্যাকশন নেওয়ার জন্য আমার দল সন্তুষ্টি হচ্ছে এবং আমার লোকজন সন্তুষ্ট হচ্ছে। পাশাপাশি আরও ফিল্টারিং হচ্ছে, দল থেকে কিছু লোক ফিল্টারিং হয়ে কিছু বর্জ্য পড়ে যাচ্ছে, তাতে কিচ্ছু আসা যায় না বিএনপির কথা হলো সে তার দল জনগণ নিয়ে একসাথে চলবে। এতে করে কেউ যদি নিয়ম শৃঙ্খলা মানলে না মানলে তাকে দরকার নেই। আমি স্পষ্ট বলতেছি, আমরা সবাই বলি। কাজে এই জন্য মনে রাখতে হবে যে এই ধরনের অ্যাকশন যদি থাকে, আপনার দল থেকে যদি নিয়ন্ত্রণ থাকে, তা আজ হয়তো বা কাল আপনি আরও ভালো দিকে যাবেন। একসময় অনেকে বলতো দেরি হলে বিএনপির ক্ষতি হচ্ছে, সে বাজে অনেক কিছু বলতেছিল, কিন্তু আমরা দেখতেছি না, এই যে সময়টুকু গেছে এর মধ্যে আমরা কিন্তু অনেকে চিনতে পেরেছি যে কে কি রকমের মানুষ। হ্যাঁ, এখন মনে করেন গত সরকার আমলে যারা পদ্মারি ছিল না আওয়ামী লীগের, কিন্তু অস্ত্রধারী ছিল, অনেকে আজকে গোপনে কাজ করছে, কিন্তু নাম ভাঙাচ্ছে বিএনপি, কিন্তু প্রমাণ পাবেন পরে, প্রমাণটা তো সাথে সাথে পাওয়া যায় না। কিন্তু যে ছবি তুলছে সোশ্যাল মিডিয়া তুলে কিন্তু ছেড়ে দিচ্ছে, হ্যাঁ বিএনপি এই কাজটা করছে, আসলে পরে দেখা যাচ্ছে আসলে সে আমাদের কেউ না। তো এই জন্যই অনেক কিছু আছে। আরেকটা জিনিস ছিল কি, বিএনপি যেহেতু বিএনপির একটা জোয়ার এখন, যে আগামীতে নির্বাচন হলে, সুষ্ঠু নির্বাচন হলে ক্ষমতা আসতে পারে, প্রতিদ্বন্দ্বী যারা আছে তারা অবশ্যই তারা চেষ্টা করে কত রকমের মিথ্যা অভিযোগ ছড়িয়ে দেওয়া যায় সমাজের মধ্যে। আসলে কিন্তু সত্যটা যখন বেরিয়ে যায় তখন কিন্তু দেখবেন আমরা আরও শক্ত হচ্ছে। আমি মনে করি বিএনপি এখন যে রোলে আছে, যে প্লেয়িং আছে, সেটা সঠিক লাইনে আছে এবং সুন্দরভাবে ভালো আছে এবং যৌক্তিক সময় দিয়ে ইলেকশনে গিয়ে ক্ষমতায় আসবে জনগণের ভোটে, এটাই সবচেয়ে বড় চাওয়া। সবই রাজনীতি আমরা যদি দেখি যে বকুল ভাই যেটি বললেন যে এর আগে ফ্যাসিস্ট সরকার তার দলীয় নেতা কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি, বিএনপি ব্যবস্থা নিচ্ছে। রাজনীতিতে একদল ব্যবস্থা নিচ্ছে, একদল নেয় না, কিন্তু রাজনীতি করলে যে অপরাধের সুযোগ নেই, রাজনীতি দেশের জন্য, মানুষের জন্য, সেটি কেন রাজনৈতিক দল বলতে পারে না? প্রথম জায়গাটা, গত 15 বছরের অনেক ঘটনা আমরা জানি। আইনের শাসনের বদলে শাসকের আইনে রাষ্ট্র পরিচালিত হয়েছে। একই রকমের অপরাধ করার কারণে কারো দণ্ড হয়েছে, কেউ দণ্ড থেকে নিস্তার পেয়েছে। উদাহরণ আমি 55টা উদাহরণ দিতে পারি, কিন্তু এটির প্রয়োজন জানি। তো আমরা তার একটা পরিবর্তন চেয়েছিলাম। বিএনপির ভূমিকাটা, বিএনপি যেহেতু গত 15 বছরে নিদারুণ এবং নিষ্ঠুর নির্যাতনের শিকার হয়েছে, যার জন্য বিএনপির প্রতি মানুষের একটা সিম্প্যাথির জায়গা। ধরেন যে বিএনপিকে ভোট দেবে না, তারও একটা সিম্প্যাথি আছে যে এই দলটা এতটা কষ্ট করেছে, তার কর্মীরা এতটা কষ্ট করেছে। তবে বিএনপির কর্মীদের একটা অংশ এই সময়কালে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব যে দক্ষতা এবং বিচক্ষণতার পরিচয়টা দিচ্ছে এবং কোনো কোনো জায়গায় আত্মশুদ্ধিরও একটা রিফ্লেকশন আমরা দেখতে পাচ্ছি, কিন্তু কর্মীদের একটা বড় অংশ এই একই টোনে তারা চলছে না। ভাই নেতা, তাকে বলতেই হবে, ছাত্রলীগ যুবলীগের যে সমস্ত ঘটনাগুলো আমরা সমালোচনা করতাম, সেই ধরনের অনেক ঘটনা বিএনপির কর্মীরা জড়িয়ে যাচ্ছে, কিন্তু তাদের মনে কোনো ভয় ধরাচ্ছে না যে বিএনপির নেতৃত্ব ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে যে অ্যাকশনগুলো নিচ্ছে তার রিফ্লেকশনটা মাঠে দেখা যাচ্ছে না। আমার কাছে মনে হয় এটা খুব একটা ভয়ঙ্কর একটা দিক, যে আমাদের শরীরে যখন অসুখ হয় আমরা যে ওষুধটা পুশ করি, একটা পর্যায়ে গিয়ে কিন্তু দেখা যায় ওষুধ আর কাজ হচ্ছে না, তখন কিন্তু এটি খুবই অ্যালার্মিং একটা অবস্থায় এসে দাঁড়ায় যে প্রতিরোধক কোনো ব্যবস্থা কাজে আসছে না। বিএনপি সাংগঠনিকভাবে যে সিদ্ধান্তগুলো নিচ্ছে, অ্যাকশনগুলো নিচ্ছে, তারপরেও কিন্তু অনেকগুলো জায়গায় অ্যাকশনে কাজ হচ্ছে না। ভাইরা হয়তো এর ভিতর থেকে একটা অ্যানালাইসিস করে একটা সিদ্ধান্তে আসতে পারেন যে আমরা অ্যাকশনগুলো নিচ্ছি, আওয়ামী লীগ নিত না, কিন্তু মানুষ কিন্তু দেখতে চাইবে যে এর ভেতর থেকে সেটি বন্ধ হয়েছে কিনা। আপনি অ্যাকশন নিচ্ছেন কিন্তু তার কোনো রিফ্লেকশন ফিল্ডে নাই,
একটা সময় মানুষ মনে করবে যে এটা এক ধরনের নাটক। আমি ওই কারণে বলি, বিএনপির যে কর্মীরা যারা গত 15 বছরের নিদারুণ মানে অত্যাচারের মুখে ছিল, তারা যদি এই বিষয়টা রিয়েলাইজ করতে না পারে, এবং বিএনপির এখন চারিদিকে শত্রু, বিএনপি গত 15 বছর যাদেরকে বুক আগলে রেখে রক্ষা করেছে রাজনীতিতে, তারাও এখন বিএনপিকে প্রতিনিয়ত নানাভাবে চেষ্টা করছে কোণঠাসা করার। এবং আমি আপনাকে বলে রাখি, নির্বাচন যত কাছে আসবে, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল জায়গা থেকে, দেশ এবং দেশের বাইরের থেকে ইতিমধ্যে ইউটিউবাররা কিন্তু সক্রিয় হয়েছে, বাইরের থেকে ভিডিও তৈরি করে বিএনপিকে অ্যাটাক করছে, একজন একজন নেতাকে টার্গেট করে অ্যাটাক করছে। বিএনপি এই বিপদটা বুঝতে পারছে না। আমি শেষ করব এই জায়গাটায় যে আমাদের সোসাইটির মধ্যে একটা অস্থিরতা, আজকে গতকালকে আপনি জানেন, হঠাৎ করে আমি যে রাজনৈতিক দলটার সাথে আছি সিপিবি, তাদের একটি ঘোষণা দিয়ে দেওয়া হলো সিপিবি অফিস দখল করব এবং এটিকে গুড়িয়ে দেব। কারা? দেশের বাইরের থেকে। কেন? সিপিবি আওয়ামী লীগের সাথে ছিল, অথচ গত 15 বছর সিপিবির কর্মীরা হত্যাকাণ্ডের শিকার হয়েছে। কেন্দ্রীয় প্রেসিডেন্ট সেক্রেটারি থেকে শুরু করে এমন কোন নেতা নাই মার খায়নি। ক্যাম্পাসে পেলে তাদেরকে নিষ্ঠুরভাবে পেটানো হয়েছে। আজকে যারা অনেকেই এই যে বাইরে এসেছেন, তারা আওয়ামী লীগের, ছাত্রলীগের বিভিন্ন সংগঠনের সাথে ছিলেন। সিপিবি আওয়ামী লীগের একটা ভাগাভাগির মধ্যে যায়নি, সুবিধার মধ্যে যায়নি, কিন্তু আজকে খুব পরিকল্পিতভাবে এই কাজগুলো যারা করছেন, দেশের মধ্যে সবসময় একটা অস্থিরতা তৈরি করার অসৎ উদ্দেশ্য নিয়ে এই কাজগুলো করছেন। এবং এই যে মব জাস্টিস গুলো করে, আমি মনে করি সরকারের এই জায়গাটায় কনসার্ন, আমি আশা করি যে এরা এই সরকারের কোনো উপকার করছে না, এই সরকারকে ক্ষতি করছে। আলোচনা অংশ নেওয়ার জন্য শরীফুজ্জামান শরীফ এবং ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফুদ্দিন বুকুল, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, নিউজ অ্যান্ড ভিউজ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।